নমস্কার সকলকে। আজকে আমরা পরবর্তী একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো বিষয়টি হচ্ছে যে মেন্টাল হাইজিনের মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আলোচনা করছি। এবং যারা এখনো পর্যন্ত শিক্ষাবিধি চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করুন, কারণ হচ্ছে এর আগে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো প্রত্যেকটা প্লেলিস্ট অনুযায়ী কিন্তু সাজানো আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে সাজানো আছে। অবশ্যই যান প্লেলিস্টে গিয়ে দেখুন, ভালো লাগবে, কমেন্ট করুন, লাইক করুন। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট, খুবই স্পেসিফিক জিনিসগুলো আমি হাইলাইট করেছি। এগুলো মনে রাখলে যে কোনো এক্সামে আশা করি হেল্প হবে। আই জাস্ট হেল্প ইউ, মানে এখানে আমি অন্য কিছু করছি না, যে জাস্ট আমি হেল্প করছি বা আমি নিজে ডিসকাস করছি বিষয়গুলো নিয়ে। তো তাই সবাই আসুন, এগুলো নিয়ে আলোচনা করি, বিষয়গুলো সম্পর্কে জানি। এবার অনেকে হয়তো জেনে থাকতে পারেন, কিন্তু অনেকগুলো জিনিস ডেপথে আমি আলোচনা করছি, সেগুলো জানাটা খুবই দরকার, কারণ সেগুলো যে কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো তার আগে বলবো যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট কি। আমরা তো জানি যে অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে জানি, অ্যাডজাস্টমেন্ট জিনিসটা নিয়ে আবার আমি বলবো। অ্যাডজাস্টমেন্ট মেকানিজম কি, হাউ উই অ্যাডজাস্ট ইন আওয়ার এনভায়রনমেন্ট, কীভাবে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করি। বাট সামটাইম আমরা দেখি সামওয়্যার বা সাম প্লেসেস উই ক্যান নট অ্যাডজাস্ট, হয় না, উই কুড নট অ্যাডজাস্ট সাম প্লেসেস অর সাম পিপল, হতে পারে। তো কিছু সেই ধরনের হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ম্যাল অ্যাডজাস্টমেন্টের প্রবলেমগুলো এসে থাকে, বা আমাদের হচ্ছে বিহেভিয়ারে কিছু চেঞ্জ এসে থাকে। তো আমরা যেমন জানি যে প্রত্যেক ব্যক্তি যখন তার নিজস্ব চাহিদা অনুযায়ী সে কি করছে, পরিবেশের সাথে হচ্ছে সঙ্গতি বিধান বা ইন্টারাক্ট করছে এনভায়রনমেন্টের সাথে তার নিজস্ব নিড অনুযায়ী, এবং তার ফলে কিন্তু সে সার্ভাইভ করছে। এবং তার জন্য কি হচ্ছে, কতগুলো মানসিক সংগঠন, কতগুলো মেন্টাল যে অ্যাবিলিটিস তার আস্তে 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 বিকাশ করতে শুরু করছে। আর এই ধরনের যে মানে অ্যাডজাস্টমেন্ট, এই ধরনের যে সঙ্গতি বিধান, এটা কখনো পরিবেশের পরিবর্তন করা প্রয়োগ হয়ে পড়ে কখনো কখনো, মানে সঙ্গতি বিধানের জন্য পরিবেশের পরিবর্তন করা, মানে কখনো কি হয় যে না, এটাকে এইভাবে চেঞ্জ করে আমরা অ্যাডাপ্ট করতে পারি, বা কখনো কখনো যে চেঞ্জ আছে সেই চেঞ্জটার সাথে সাথে নিজেকে অ্যাডাপ্ট করে আমি এগিয়ে যাই। তো এই যে ব্যাপারগুলো বলছি, আবার কখনো কখনো নিজের চাহিদার সংশোধন করে নিতেও পারি। আমার নিটটা ধরে নাও, আমি যে যতটা পরিমাণ নিট করেছি হয়তো ততটা পরিমাণ যাওয়া যাচ্ছে না, দেন উই ক্যান চেঞ্জ, ইউ ক্যান কারেকশন করে নিতে হবে, উই ক্যান ট্রাই টু কারেক্ট। তো কারেকশন করে নাও, যার ফলে কি হবে, আমাদের যে চাহিদা নিয়ে এগিয়েছি সেই চাহিদার পরিতৃপ্তি ঘটবে। এবং কিন্তু যে ব্যক্তি জীবনে প্রাথমিক চাহিদাগুলো পূরণে ব্যর্থ হচ্ছে, প্রবলেমগুলো ওখানেই দেখা যাচ্ছে। যে কোনো ব্যক্তি আছে যারা তাদের নিজস্ব চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হচ্ছে না, বেসিক যে নিডগুলো, তো তাদের মধ্যে একটা ডিসব্যালেন্স দেখা যাচ্ছে, তাদের মধ্যে ইমোশনাল ডিসব্যালেন্স দেখা যাচ্ছে, তাদের মধ্যে বিহেভিয়ারাল ডিসব্যালেন্স দেখা যাচ্ছে। তখন তার মধ্যে যে মানসিক কনফ্লিক্ট, মেন্টাল কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে, তার মধ্যে যে মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, আচ্ছা সেই অবস্থাটাকে আমরা কিন্তু অপসঙ্গতি বা ম্যাল অ্যাডজাস্টমেন্ট বলছি। বোঝা গেল? তো তারপরে তাহলে বোঝা গেল যে তাহলে ইনঅ্যাবিলিটি টু রিয়াক্ট সাকসেসফুলি, তাই না, আমি সাকসেসফুলি রিয়াক্ট করতে পারছি না, অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি টু দ্য ডিমান্ড অফ ওয়ানস এনভায়রনমেন্ট, স্যাটিসফ্যাক্টরিভাবে যে ডিমান্ডগুলো রয়েছে সেই ডিমান্ডগুলোকে ফুলফিল করতে পারছি না, বা সেই ডিমান্ড অনুযায়ী আমি চলতে পারছি না। এই প্রবলেমগুলো হয়ে থাকে দোজ হু আর ফেসিং ইন ম্যালঅ্যাডজাস্টেড সিচুয়েশনস। ক্রো বেসিক্যালি ফোকাস করেছেন তিনটে জায়গার উপর। তিনি বলছেন যে বিহেভিয়ারাল ইস্যু, those who are facing in maladjusted issue, these people are facing behavioral issue, developmental issue, not fulfill needs, তার নিড ফুলফিল হয় না, তার জন্য এই সমস্যাগুলো দেখা যায়। তাহলে যে আচরণের দ্বারা ব্যক্তির বিকাশটা ব্যাহত হচ্ছে, ডেভেলপমেন্টাল প্রবলেম চলে আসছে এবং চাহিদার অতৃপ্তি ঘটছে, চাহিদাটা পূরণ হচ্ছে না,
তখন তাকে বলা হচ্ছে ম্যালাডজাস্টমেন্ট। বোঝা গেল? দেন চলে যাবো যে বার্নার্ড কি বলছেন, এইচডব্লিউ বার্নার্ড। তিনি বলছেন যে ম্যালাডজাস্টমেন্ট ইজ ডিপেন্ড আপন দ্য এক্সটেন্ট টু হুইচ ফান্ডামেন্টাল নিডস অফ হিউম্যান বিং আর মিট অর অন দ্য ওয়ে অফ বিং মিট। তো একটা ফান্ডামেন্টাল নিডস, কিছু কিছু আমাদের নিড রয়েছে যেগুলোকে আমরা পূরণ করি বা পূরণ করার জন্য এগিয়ে যাই। সেই নিডগুলো যখন পূরণ না হয় তখন কিন্তু উই আর ফেস ম্যালাডজাস্টেড সিচুয়েশন। বাট কখনো কখনো হয় বেসিক জিনিসগুলো যদি মানে এটার মানে এই নয়, বেসিক থিংসগুলো যদি আমরা দেখি তাহলে সেগুলোর মানে ম্যালাডজাস্টেড পারসন বা ম্যালাডজাস্টেড অবস্থায় পড়ে গেছে এটা বলা যাবে না। When the situation is very broad, when the situation is very big, they each and every time you face that type of situation, then we call managed situation. And the second is the third part is characteristics. So first of all, the nervousness. Sometimes we face nervous situation, sometimes যে কি করব কি না করব এই যে সিচুয়েশনগুলো, অর্থাৎ অনেক সময় কি হয় ইমোশনাল ইম্যাচুরিটি, অর্থাৎ আমার নিজের প্রাক্ষবিক চাহিদাটাকে হয়তো পূরণ করতে পারছি না বা প্রাক্ষবিক চাহিদাটা সঠিকভাবে ব্যালেন্স করতে পারছি না। উই কান্ট ব্যালেন্স মাই ওন ওয়েভ, ওন ইমোশনাল maturity, and sometimes some people are doing antisocial behavior, some people are showing antisocial behavior। যেমন অপসঙ্গতিমূলক যে যারা হন ব্যক্তিগণ সমাজ বিরোধী কিছু আচরণ করে থাকেন, পরিলক্ষিত হয় সেটা ব্যক্তির সমাজের সঙ্গে যখন বহুদিন সঙ্গতি বিধানে ব্যর্থ হয় তখন তাকে কিন্তু প্রাক্ষোভজনিত সমস্যা বলছি আমরা, মানে সেই কন্টিনিউয়াসলি সমাজের সাথে হচ্ছে ইন্টারাক্ট করতে বাধ্য হচ্ছে বা জীবনের সাথে হচ্ছে বিভিন্ন জীবন বিকাশে বিভিন্ন বাধা সৃষ্টি হচ্ছে, সম্মানে খ্যাতির পাচ্ছে না বা হচ্ছে বিভিন্ন ধরনের পথে অপসঙ্গতি দেখা যাচ্ছে। তার জন্য কি হয়, দে আর শোয়িং ডিফারেন্ট টাইপ অফ বিহেভিয়ার। কারণ হচ্ছে কি এমন এক পর্যায়ে ও চলে যায় তখন সে নিজেকে ফিরিয়ে আনা খুব টাফ হয়ে যায়। তার জন্য প্রতিটা বিষয়ের প্রতি যে আচরণ করা উচিত ছিল, যে মানে একটা সিম্পল আচরণ করা, সে গিয়ে ওভার রিঅ্যাক্ট করছে। অ্যান্ড চাহিদার তৃপ্তির অভাব, when they are not fulfill their needs, then they are showing so many unnecessary activities, so many disbalance type of behavior শো করবে, এবং অর্থাৎ চাহিদা পূরণে ব্যর্থতা, অর্থাৎ লক্ষ্য পূরণে ব্যর্থতা এইগুলো। এবং এক্সিভিউশনিস্টিক বিহেভিয়ার, যেরকম হচ্ছে ধরে নাও যেটা করা উচিত ছিল সেটা করছি না, বা হচ্ছে বিদ্যালয়ে একে হচ্ছে ঢিল ছোঁড়া বা একে মারা, এই যে ধরনের টাইপের যে বিহেভিয়ারগুলো শো করে চিলড্রেনরা, তো এইগুলো হচ্ছে কি অনেকটা ম্যালাডজাস্টেড বিহেভিয়ারের মধ্যে আসে। এবং সাইকোসোমাটিক বিহেভিয়ারও অনেকটা থাকে, ডিস্টারবেন্স যারা সাইকোসোমাটিক, আমি বলবো সাইকোসোমাটিক টাইপের বিষয়গুলো বলবো, বিশাল মানে একটু ব্রডলি ডিসকাস করব। এবং তার সাথে সাথে হচ্ছে সিমটমস, কতগুলো ম্যালাডজাস্টেড সিমটমস রয়েছে, যেরকম দৈহিক লক্ষণ, মানে বিভিন্ন ধরনের, কেবলমাত্র হচ্ছে শ্রেণীকক্ষে আচরণ পর্যবেক্ষণ যদি আপনি করেন তাহলে শুধুমাত্র সেটাকে দেখে কিন্তু অপসঙ্গতিমূলক আচরণকে নির্ধারণ করা সম্ভব নয়। তবে কিছু কিছু অতিরিক্ত মাত্রায় যদি চলে যায় বা নির্দিষ্ট কিছু আচরণ রয়েছে যেগুলোকে লক্ষ্য করলে আমরা একটা অনুমান করতে পারি যে অপসঙ্গতিমূলক আচরণের শিকার হয়েছে। সো ফার্স্ট অফ অল ফিজিক্যাল সিমটমস, যদি আমরা দেখি যে দৈহিক লক্ষণগুলো তোতলামি, কেউ তোতলে কথা বলছে, হঠাৎ কথা আটকে যাচ্ছে, মাথা নাড়াচ্ছে, সব কথায় মাথা নাড়াচ্ছে, সর্বদা অস্থির একটা ভাব তার মধ্যে। তো দিস টাইপ অফ শোয়িং ম্যালাডজাস্টেড ইস্যু, আমি বলছি যে অনেকগুলো, নট অনলি পার্টিকুলার ওয়ান সিমটমস ক্যান নট বি আইডেন্টিফাইড ম্যালাডজাস্টেড problem. You must see, as a teacher, you must see this type of symptoms.
বিহেভিয়ারাল ইস্যু। দেন আচরণগত সমস্যা কি হতে পারে, যেমন হচ্ছে কলহপ্রিয়তা, দুর্বলতা বা পারদর্শিতার অতিরিক্ত মানে কাজ, যখন অতিরিক্ত মেজাজি, মিথ্যে কথা বলছে, সেইগুলো হচ্ছে বিহেভিয়ারাল ইস্যু। অ্যান্ড ইমোশনাল যে সিমটম, যেমন হচ্ছে প্রাক্ষবিক দিক দিয়ে যদি বলি, ভয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে, হীনমন্যতায় ভুগছে এবং বদমেজাজি স্বভাবের হচ্ছে এবং দ্বন্দ্ব, তার মধ্যে কনফ্লিক্ট লেগেই থাকছে, মানসিক চাপের সৃষ্টি হচ্ছে। এই ধরনের যে জিনিসগুলো বললাম, এগুলো দিস টাইপ অফ সিমটমস আর অলসো ক্যান বি আইডেন্টিফাই দ্য maladjusted issue. And some factors, we discuss now on the some factors. So factors means বা বলতে পারি causes of maladjusted issue. তো এখানে আমি জাস্ট দেখিয়েছি, তো কেউ চাইলে জুম করে দেখতে পারবেন। যে অপসঙ্গতি আমরা জানি জীবনে একটা ব্রড ইস্যু, তো সেটাকে কাটানো উচিত, বা সেই সঙ্গতি, কারণ আমরা না হলে সঙ্গতি বিধান করতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারবো না। তো তার জন্য শুধুমাত্র আচরণ পর্যবেক্ষণ করে ব্যক্তির সঙ্গতি অপসঙ্গতিকে বিচার করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ব্যক্তি সামাজিক স্বীকৃতি পাওয়ার পরেও ক্ষেত্রেও তার বিভিন্ন প্রত্যাশা, তার আচরণকে অনেক সময় সামনে প্রকাশ করতে পারে না, কারণ সমাজ বিরোধী, তার জন্য করতে পারে না। তাই এই ক্ষেত্রে ব্যক্তির অপসঙ্গতি খুঁজে বের করা কিন্তু মুশকিল হয়ে যায়। আমি আবার বলছি যে অপসঙ্গতি খুঁজে বের করা কিছু কিছু ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। তো তার জন্য হচ্ছে কি করতে হবে, শিক্ষার্থীর আচরণ, প্রাক্ষ্যবিক্রিয়ার নীতি পর্যবেক্ষণ করে কিন্তু আমরা অপসঙ্গতিমূলক আচরণটাকে দেখে থাকি। তো যার ফলে কি হয়, বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কিছু কিছু আচরণ থাকে যেগুলো দেখলেই বোঝা যায় যে দিস টাইপ অফ সিমটমস আর showing maladjusted issue. তো যেমন হচ্ছে দু ধরনের ফ্যাক্টরস বা দু ধরনের কজ কাজ করে, যেমন পার্সোনাল, তিন ধরনের বেসিক্যালি দু ধরনের, সেটাকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রিডিসপোজিং কজ আর একটা হচ্ছে প্রেসিপিটেটিং কজ। প্রিডিসপোজিং কজের মধ্যে পার্সোনাল কজগুলো রয়েছে, যেখানে দেখিয়েছি এই যে পার্সোনাল কজগুলো এখানে লেখা আছে, এগুলো হচ্ছে পার্সোনাল কজ। প্রিডিসপোজিং কজের মধ্যে এটা আসছে। আর সোশ্যাল কজ আর এডুকেশনাল কজ যেটা হচ্ছে প্রেসিপিটেটিং কজ। তো সেটা আমরা জেনে নেব যে পার্সোনাল কজটা কি, আর তার সঙ্গে সোশ্যাল কজ, এডুকেশনাল কজ, এগুলো সম্পর্কে জেনে নেব। তাহলে যে পার্সোনাল ইস্যু বা পার্সোনাল কজগুলো যেগুলো রয়েছে, ব্যক্তির মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে সামাজিক সাধারণ মানসিকতার দরুন তার একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে থাকে, যেগুলো দেখলে বোঝা যায়, এবং সেইগুলো হচ্ছে অপসঙ্গতিমূলক কারণ। যেমন আমি একটা বলছি, ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল ডিফেক্টস। তো ধরে নাও কেউ সুশ্রী নয়, দেখতে খারাপ, বা হচ্ছে কেউ দুর্বল, বা তখন হচ্ছে তার মধ্যে একটা হীনমন্যতামূলক ভাব সৃষ্টি হয়, হীনমন্যতা সৃষ্টি হয়। তখন গুরুত্বপূর্ণ হিসেবে সেটা প্রমাণ করার জন্য সে নানা ধরনের মানে অ্যাক্টিভিটি করে থাকে, সে যে না আই অ্যাম বেটার, আই অ্যাম ভেরি স্মার্ট, এইগুলো জিনিসগুলো হচ্ছে বোঝানোর জন্য। অ্যান্ড সামটাইম জেনেটিক ফ্যাক্টার্স, জেনেটিক ডিফেক্টস আর অলসো অ্যাফেক্টেড maladjusted সিচুয়েশন। যেমন হচ্ছে বলা যায় যে বিজ্ঞানীগণ যেন জিনের মধ্যে কিছু হচ্ছে উপাদান পেয়েছেন বা আবিষ্কার করেছেন, যা অপসঙ্গতির কিন্তু কারণ হয়ে থাকে। এবং সামটাইম ফিজিক্যালি ডিপ্রাইভড যারা রয়েছেন, যারা অন্ধ বললে ভুল হবে, দিব্যাঙ্গ স্টুডেন্টস যারা বধির, কানে শুনতে পায় না, বা হচ্ছে দীর্ঘ অসুস্থতার শিকার, তো ওনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই ধরনের বাধা সৃষ্টি হয়। ফিজিক্যাল ডিপ্রাইভেশন তো আমি বললাম, তার সাথে সাথে থাকছে লং সিকনেস, দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থাৎ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার ফলে কি হচ্ছে, শিক্ষাগত পারদর্শিতার মান নেমে যাচ্ছে, যার ফলে সে দল থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তার যে নিজস্ব পিয়ার গ্রুপ রয়েছে সেখান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, ও অন্য দলে গিয়ে অন্য দল করে, যা তাকে হচ্ছে অপসঙ্গতিমূলক আছে, মানে সে পাচ্ছে না, অ্যাডজাস্ট করতে পারছে না, বিকজ দেয়ার ফ্রেন্ডস ক্যান নট, মানে তার সঙ্গে নেই, থাকতে পারছে না। তো বিকজ তাদের ইনক্রিমেন্ট হয়ে গেছে পরবর্তী ক্লাসে।
তো গোল অফ লাইফ, অনেক সময় লক্ষ্য পূরণের সমস্যা, লক্ষ্য পূরণের ক্ষেত্রে হচ্ছে সমস্যাগুলো দেখা যায়, লক্ষ্য পূরণ না হলে কিন্তু ম্যালাডজাস্টেড বিহেভিয়ারগুলো শো হয়। ইমোশনাল শক কখনো হয়েছে, ধরে নিন কার পিতামাতা হঠাৎ মৃত্যু বলছে সবাই ভালো থাকুন, কিন্তু বাট যদি হয়ে যায় প্রবলেম, মানুষের জীবনের কথা তো বলা যায় না, বা প্রিয় বন্ধু কখনো হারিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তখন হচ্ছে ইমোশনাল শক তার মধ্যে চলে এসছে এবং সে ভয়কে এমন বিহেভ করতে থাকছে যেগুলো খুবই সমস্যাজনক। এবং সোশ্যাল কজ যেগুলো বলতে পারি যে বিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অপসঙ্গতিমূলক সমস্যাগুলো দেখা যায়, যেমন সামাজিক বিভিন্ন ধরনের সমস্যাগুলো অসঙ্গতির কারণ হয়, যেমন জেনারেল সোশ্যাল কিছু কজ রয়েছে, আবার সাইকো সোশ্যাল কজ রয়েছে। আবার বলছি, জেনারেল সোশ্যাল কজ রয়েছে, সাইকো সোশ্যাল কজ রয়েছে, দুটো আমি দেখিয়েছি। এই যে এদিকে হচ্ছে জেনারেল সোশ্যাল কজ, এদিকে সাইকো সোশ্যাল কজ। জেনারেল সোশ্যাল কজ যেমন হচ্ছে রিলিজিয়াস বিলিফ, যেমন অনেক সময় কি হয়, ধর্মীয় বিশ্বাস শিক্ষার্থীদের মধ্যে একটা অসঙ্গতি সৃষ্টি করে। যেমন শিশু জন্মের মুহূর্তে কিন্তু ধর্মীয় শিক্ষা মানে জন্ম মুহূর্তেই ধর্মীয় শিক্ষা তার হয়ে যায়, যখন সে বড় হয় সমাজের ধর্মীয় সংস্কার সম্পর্কে নানা ধরনের প্রশ্ন জাগে, সেই প্রশ্নের সে খুঁজে পায় না, তখন তার মধ্যে একটা তার থেকে বেরিয়ে আসতে পারে, মানে সেই থেকে সে কনফ্লিক্ট যে তৈরি হয়েছে তার মধ্যে, সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না, তার জন্য কি তার সেই দ্বন্দ্বের যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যা অপসঙ্গতিমূলক আচরণ করতে বাধ্য করছে। স্ট্যাটাস ডিফারেন্সিয়েশন, সামটাইম কি হয় যে সংস্কার মুক্ত সমাজ হোক বা হচ্ছে আধুনিক সংস্কার মুক্ত সমাজ হোক, আর্থসামাজিক স্তর বিন্যাস সমাজের হচ্ছে একটা স্বাভাবিক নিয়ম, ইকোনমিক্যালি যে সবাই স্ট্যাটাস মেনটেন করে চলছে, এখান থেকে সামাজিক সুযোগ সুবিধার একটা অসমবন্টন লক্ষ্য করা যায়, যে শ্রেণীর মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, ডিপ্রাইভড হচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিহেভিয়ার শো হচ্ছে, শিক্ষার্থীর মনে নানা ধরনের প্রশ্ন যাকে সমাধান তারা পায় না, যার ফলে সামাজিক আচরণে তারা অসামাজিক আচরণে লিপ্ত হচ্ছে। এবং সামটাইম কি হয়, জেন্ডার ডিফারেন্সিয়েশন, এটা খুবই দুঃখজনক। আমাদের দেশে এমন একটা পিতামাতারা পুত্র কন্যা সন্তানের প্রতি অনেক পার্থক্য দেখান, কন্যা অপেক্ষা পুত্র তাদের কাছে অধিক কাম্য বলে তারা মনে করেন। এই যে অবস্থা, কন্যাদের মধ্যে যে নিরাপত্তা বোধের অভাব সৃষ্টি হচ্ছে, তার অভাব হচ্ছে অবহেলিত জনিত মনোভাব, তা কি করছে, অপসঙ্গতিমূলক আচরণে তারা সৃষ্টি করছে। ল্যাক অফ লাক্সারি লাইফস্টাইল, সাম পিপুল আর সাম পিপুল আর dealing lifestyle, or some people wants to deal lifestyle better way. That's why সমাজের হচ্ছে যে আমোদ প্রমোদ, সমাজের যে লাক্সারি লাইফস্টাইল ডিল না করতে পারে, ধরুন তার মধ্যে অপসঙ্গতি দেখা যায়। ল্যাক অফ ইমোশনাল সিকিউরিটি, সামটাইম কি হয়, ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা, আর্থিক অসম্ভবতার জন্য, বা আমি এটা করতে চাই, ওটা করতে চাই, বা এইভাবে থাকতে চাই, এই জিনিসগুলো কিনতে চাই, বাট somewhere the money is the issue. That's why they can face maladjusted problem and regionless behavior. Sometimes some people are showing regionless behavior, যেমন অবচেতন মনে কিছু কিছু চিন্তা ভাবনা চলছে, দে কান্ট এক্সপ্রেস, তাই না? দ্যাট টাইপ অফ সিচুয়েশন, situation they are facing so many activity, they are facing so many behavioral issues and social psychosocial cause of maladjusted problem. Psychosocial যেমন হচ্ছে গিয়ে poverty, the first of all is poverty means poverty, family environment, highly aspect of parent, hugely aspect of parents. Now uneducated parents, parental attitudes, adopted child, যেমন হচ্ছে poverty কি মানে দারিদ্রতা, তো এটা আমরা সবাই জানি, দারিদ্রতা একটা ইস্যু, মানে চাহিদা যখন পরিতৃপ্ত হয় না, তখন হচ্ছে বহিঃপ্রকাশ ঘটে, বিভিন্ন ধরনের চুরি চিন্তা এগুলোর মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ করছে। এবং তার সাথে সাথে হচ্ছে কি হিউজলি অ্যাসপেক্ট অফ পেরেন্ট, যেমন হচ্ছে অনেক আশা থাকে অনেকের, তো সেই আশা প্রত্যাশা পূর্ণ না করতে পারলে শারীরিক মানসিক দিক দিয়ে সে চাপে পড়ে যায়, যে আমি করতে পারলাম না, বাবা মা এতটা আশা করেছিল, বা হচ্ছে বাবা মাও ভাইস ভার্সা হতে পারে, বাবা মাও অনেক সময় এটা ভেবে থাকেন। আনএডুকেটেড যখন পেরেন্টস বা আনএডুকেটেড পেরেন্টস হন, তখন তারা সঠিকভাবে তাদেরকে বোঝাতে পারেন না, বা হীনমন্যতায় ভোগে, এই ধরনের যে ইস্যুগুলো আসে, এগুলো কিন্তু তাকে বিভিন্ন ধরনের
অ্যাক্টিভিটি যে সোশ্যাল অ্যাক্টিভিটি করতে বাধ্য করে। প্যারেন্টাল যে অ্যাটিটিউড সেখানে চেঞ্জ নেই, কারণ অনেক সময় দেখা যায় পরিবার অধিক গুরুত্ব দেওয়া হয়, অনেক গুরুত্ব দেওয়া তাদের পক্ষে নিরাপত্তার মানে অনেক সময় নিরাপত্তার অভাব দেখা যায় আনএডুকেটেড ফ্যামিলি থেকেও হতে পারে, বা হচ্ছে প্যারেন্টাল অ্যাটিটিউডও একটা আশা থাকে যে আমি একে পড়াবো না, বা হচ্ছে বয়স্ক শিশুর প্রতি যথাযোগ্য মনোযোগ প্রদর্শনে যে ব্যর্থ হন। মানে এই যে জিনিসগুলো অনেক ধরনের ইস্যু থাকতে পারে প্যারেন্টাল অ্যাটিটিউডের ক্ষেত্রে। অ্যাডাপ্টেড চাইল্ড যেমন হতে পারে খুব শৈশবে পোষ্য গ্রহণ করলেও শিশুরা এক সময় তা জানতে পারে যে তার প্রকৃত জানার পর তার মধ্যে নিরাপত্তা চলে আসে। অনেকেই অ্যাডাপ্টেড চাইল্ড নেয়, কিন্তু পরে গিয়ে সে যখন জানতে পারে যে না আমাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা আমি অ্যাডাপ্টেড, তার মধ্যে একটা হীনমন্যতা মা বাবা, আমার নিজস্ব মা বাবা নেই, তো এই ধরনের ইস্যুগুলো চলে আসে। এডুকেশনাল যে কজগুলো রয়েছে সেগুলো আমরা জানবো যে 1 মিনিট চার্জিংটা দিয়ে দিই। তো এডুকেশনাল কজের মধ্যে যেগুলো থাকছে যে বিদ্যালয়ে যেহেতু শিক্ষকগণ পিতামাতার স্থান গ্রহণ করে শিক্ষা দিয়ে থাকেন এবং তাকে পরিচর্যা করেন, ঠিকঠাক রাখেন, নিরাপত্তা একটা আছে তার মধ্যে শিশুর মধ্যে। তো এই যে অভাব, যখন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি না হয়, বা হচ্ছে মানে তখন তার মধ্যে অবসংগতি দেখা যায়। অর্থাৎ বন্ধু বান্ধব সমস্ত দিক দিয়ে আমি স্কুলের কথা বলছি। তো যেমন টিচার রিলেটেড কিছু কাজ রয়েছে, যেমন টিচার স্টুডেন্টস রিলেশনশিপ এতটা ভালো বিল্ড আপ যদি না হয়, শ্রেণীকক্ষের বাইরে তার কিন্তু প্রভাব পড়ে। নট অনলি শ্রেণীকক্ষের ভেতরে, শ্রেণীকক্ষের বাইরেও পড়ে। অনেক সময় কি হয়, ট্রেনিং এর অভাব দেখা যায়, শিক্ষকগণের উপযুক্ত ট্রেনিং না থাকায় মানে তার যে সেই যে শিক্ষার্থীর আচরণকে কিভাবে ডিল করতে হবে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তার মানে প্রবলেম দাঁড়ায়। এবং পানিশমেন্ট, সামটাইম সাম টিচার্স আর পানিশিং দ্য স্টুডেন্টস সো মাচ পানিশিং, তো তখন কি হয়, সে স্কুলে আসতে চায় না, তখন তার মধ্যে অপসঙ্গতি দেখা যায়। ফেভারিটিজম বিহেভিয়ার, যেমন হচ্ছে অনেক সময় কি হয়, পক্ষপাতমূলক আচরণ, মানে আমি শিক্ষার্থীকে ভালো করে দেখছি, আমি একেই হচ্ছে বেশি ভালো পাচ্ছি, এরই নাম সবসময় মুখে নিচ্ছি। দ্যাট ইজ নট কারেক্ট। ইউ ট্রিট ইকুয়ালি ইন ইউর ক্লাসরুম। কারণ একটা শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী তোমার নিজের সন্তান তুল্য, নিজের সকলেই সমান সেখানে। ইউ ডোন্ট ডিসক্রিমিনেট দেয়ার কাস্ট, ক্রিড অ্যান্ড কালার অ্যান্ড বিহেভিয়ার, এভরিথিং। তো ল্যাক অফ গাইড, সামটাইম গাইডের অভাব থাকে। সাম পিপল আর সাম চিলড্রেন আর নট প্রপারলি গাইড না পেলে কিন্তু দে আর ফেসিং সাম ইস্যু, সাম বিহেভিয়ারাল প্রবলেমস অ্যান্ড ল্যাক অফ সাইকোলজিক্যাল নলেজ। সামটাইম যে কোনটা করবো, কীভাবে কোন রাস্তায় যাব, দে ক্যান নট কোঅপারেট, দে ক্যান নট অ্যাডজাস্ট, দে ক্যান নট integrate some things. That type of situation they are facing. Related issue, school related issue, school environment are স্কুল এনভায়রনমেন্ট নট মেনটেনিং হাইজেনিক, যখন হাইজেনিক মেনটেন করা হয় না দেন তো সেখানে কি হবে, তারা আসতে চাইবে না, শিক্ষকের পাঠদানে অসুবিধা হবে, শিক্ষার্থীর শিক্ষা গ্রহণেও তেমন অসুবিধা হবে। আনরিয়েলিস্ট কারিকুলাম, যেমন হচ্ছে পাঠ্যক্রমে এমন সব বিষয়গুলোর দিকে গুরুত্ব দেওয়া উচিত, সেগুলো যদি গুরুত্ব না দেওয়া হয়, তাদের চাহিদাগুলো যদি পরিতৃপ্ত না হয়, দেন দে আর ফেসিং মানে unsocial activities and lack of co-curriculum activities. Sometimes some curriculum are already adopted in our state, but somewhere the gap of co-curriculum activities already mentioned, theoretically mentioned, but practically schools, colleges, universities are not running, not doing. ঠিক আছে, তো ইভালুয়েশন প্রসেস, সামটাইম ইভালুয়েশন প্রসেস ক্যান নট judge properly. That's why they are facing mentally pressurized. This type of evaluation create student mind pressure create করছে, এবং স্কুল এবং পেরেন্টস যে রিলেশনশিপ আর সামটাইম ডিসব্যালেন্স হলে তখন সেটা হয়।
ক্লাসমেট রিলেটেড কজ, যেমন হচ্ছে ক্লাসমেটের অনেক সময় কি হয় শ্রেণীকক্ষে পরিবেশের শিক্ষার্থীর মধ্যে অপসঙ্গতি সৃষ্টি করা, অবহেলাজনিত শিক্ষার্থী সে কিন্তু তার মধ্যে সময় গ্রুপ স্ট্রাকচার কখনো কখনো গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, গ্রুপ স্ট্রাকচারে কোথাও জুড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ম্যালাডজাস্টের ইস্যুগুলো দেখা যায়। এবং ম্যালাডজাস্ট ইন ইনফ্যান্সি ইন চাইল্ডহুড পিরিয়ড, ইনফ্যান্সি যেমন হচ্ছে সঙ্গতি বিধানের প্রয়োজনীয়তা যদি দেখি আমরা দেখতে পাবো যে কিছু কিছু ক্ষেত্রে শৈশবের ক্ষেত্রে যেগুলো দেখা যায়, বিশেষ করে শৈশব মানে স্কুল পলায়ন থেকে শুরু করে ভীরুতা, আক্রমণ ধর্মিতা, তারপরে হচ্ছে মিথ্যা ভাষণ, এই সমস্ত জিনিসগুলো যখন আমরা ইনফ্যান্সি লেভেলে বা হচ্ছে চাইল্ডহুড লেভেলে দেখি, তো তখন তাকে আমরা সেই আমি বলবো সমস্ত ডিটেলসে বলছি আমি, যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কী কী ধরনের ডিসঅর্ডার দেখা যায় তখন। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটা দুটোকে একসঙ্গে আমি করে দিয়েছি, এই দুটো একসঙ্গেই হবে, ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্ট আলাদা হবে। ইনফ্যান্সি লেভেলে কি হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড ইনফ্যান্সি বা চাইল্ডহুড লেভেলে শৈশবকালীন যে ব্যাপারটা থাকছে। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কি, যখন কি হয় অ্যাটেনশন ডিসঅর্ডার, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না, অমনোযোগিতাই হচ্ছে আসল রোগ এখানে। অর্থাৎ সেখানে কি সর্বদা অতিরিক্ত কথাগুলো বলছে, তার যে লক্ষণগুলো যদি আমরা বলি, এবং মুহূর্তের জন্য এক স্থানে স্থির থাকতে পারছে না, এবং অবাধ্যতা, অন্যের ক্ষতি করার একটা প্রবণতা তার মধ্যে চলে আসছে, খামখেয়ালি পনা তার মধ্যে আসছে। এবং যদি আমরা দেখি যে আরও কিছু কিছু এর চিকিৎসা কি, অভিভাবকদের কিন্তু ধৈর্য রাখতে হবে, এবং অনেক সময় দেখা গেছে ওষুধ প্রয়োগ করেও ভালো হয়, এবং পরিচর্যা সঠিক নিতে হবে। অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি যেমন ডিসঅর্ডার, এডিএইচডির ব্যাপারটা কি, যে সকল শিশুর মধ্যে এই অসুখটি থাকে তাদের মধ্যে মনোযোগের অ্যাটেনশনের ইস্যু দেখা যায়, মনোযোগের সমস্যা দেখা যায়। এডিএইচডি এমন একটা শৈশবকালীন বিশৃঙ্খলা যেখানে শিশু কি হয় অত্যন্ত সক্রিয় বা অশান্ত কোনো হচ্ছে কাজে 30 মিনিটের অধিক মনোযোগ দিতে পারছে না। শ্রেণীকক্ষে পঠন পাঠনকালে কিন্তু তার মধ্যে একটা অস্থিরতার ভাব দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো কাজে খেলাধুলায় মনোযোগ দিতে পারছে না, বা হচ্ছে খুব অল্পতেই সে মনোযোগের বিঘ্ন ঘটছে, দৈনন্দিন কার্যাবলীতে তার প্রায় ভুল করছে, সরাসরি হচ্ছে কথা বললেই কথা বলার প্রতি মনোযোগ দিচ্ছে না, এরা মানে কোনো বিষয়ে গভীর মনোযোগ দিতে পারছে না, এবং বসার জন্য অস্থির হয় সবসময়, অস্থির ভাব থাকে, যখন বসে থাকার কথা তখন দাঁড়িয়ে থাকছে, যখন দাঁড়িয়ে থাকার কথা তখন বসে থাকছে, অত্যাধিক প্রয়োজনের তুলনায় কিন্তু কথা বলতে থাকে, কখনো 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 তাড়াহুড়ো করে, বা হচ্ছে অপরের কথাবার্তার মানে কিন্তু বাধা সৃষ্টি করে। তো এই যে বিশৃঙ্খলার কারণ হচ্ছে যে পিতামাতার যত্নের অভাব এবং আঘাত জনিত কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তার মস্তিষ্ক, সেক্ষেত্রে হয়ে থাকে। চিকিৎসা কি করতে হবে, ওমেগা ফ্যাটি অ্যাসিড ব্যবহার করে কিন্তু অনেক সময় সুফল পাওয়া গেছে। তার সাথে সাথে রংজাত বা সংরক্ষিত খাবার না খেয়ে অনেক সময় এডিএইচডি রোগে আক্রান্ত শিশু সুফল পেয়েছে। তো বিভিন্ন ভালো খাবার হচ্ছে খেতে হবে, মেডিটেশন পরামর্শদানে চিকিৎসা নিতে হবে। বুলিমিয়া and the next is বুলিমিয়া। বুলিমিয়া কি, লিবিডো বিকাশের মৌখিক স্তরে সংবন্ধন ঘটলে শিশুর অহম মৌখিক স্তরে মানে মুখগহ্বর বা জিহা ইত্যাদিতে ফিরে যায়। খাবার সময় সে নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, বেশি বা বারবার খাবার চাইছে, সেই টাইপও হচ্ছে বিহেভিয়ারকে বুলিমিয়া বলছে। ফিডিং ডিসঅর্ডার, অনেক সময় কি হয় কোনো শিশুদের খাওয়ানো খুব কঠিন, খিদে থাকলেও সে খেতে চায় না, বড়দের মনোযোগ আকর্ষণ, অনেক সময় শিশু এই ধরনের আচরণ করে থাকে। প্রতিকারের জন্য পিতামাতার কিন্তু স্নেহ ভালোবাসার চিকিৎসা কিন্তু দিতে হবে। ফিডিং ডিসঅর্ডারের ক্ষেত্রে বললাম। ইটিং ডিসঅর্ডার যেমন এই সব লক্ষণ, খেতে চায় না, খুব বেশি খাওয়া, এই ধরনের ইস্যুগুলো আসে, তো তখন সেটা ইটিং ডিসঅর্ডার বলেছি আমরা। অর্থাৎ এটা চিকিৎসার ক্ষেত্রেও সারে, মানে কখনো কখনো মনোযোগ আকর্ষণের জন্য এটা অনেক শিশু করে থাকে। তো যেমন তারপরে স্লিপিং ডিসঅর্ডারে কি হয়, মানে নিদ্রা, ঘুমের ব্যাঘাত অপসঙ্গতিমূলক আচরণের কারণ হয়ে দাঁড়ায়। 6 থেকে 7 ঘন্টা ঘুমায় সারাদিন, 10 থেকে 12 ঘন্টা ঘুমানোর কথা যেখানে একটা শিশুর 6 থেকে 7 ঘন্টা ঘুমায়, সারাদিন ধরে ঘুমায় হতে পারে, বা উভয়ই হচ্ছে কি উপসঙ্গতির কারণ হতে পারে। সেটা কি হয়, দু ধরনের হয়ে থাকে স্লিপিং ডিসঅর্ডার, একটা প্যারাসমনিয়া আর হচ্ছে ডিসমনিয়া। প্যারাসমনিয়াটা কি, এগুলো সবই বলছি ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে। তো প্যারাসমনিয়া কি, যখন হচ্ছে কি স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার, মানে হেঁটে হেঁটে ঘুমের মধ্যে হাঁটা ব্যাপারটা থাকে। আর স্লিপ টেরর ডিসঅর্ডার মানে কি, স্বপ্নের মধ্যে নানা ধরনের হচ্ছে অবাস্তব ভয়ের সম্মুখীন হয়, টেরর হরর টাইপ কিছু দেখে থাকে। এবং নাইট মেয়ার ডিসঅর্ডার যেটা হচ্ছে, এক্ষেত্রে ব্যক্তি রাতে গভীর ঘুমের সময় কিন্তু অস্তিত্বকে কেন্দ্র করে, নিজের অস্তিত্ব কেন্দ্র করে স্বপ্ন দোষ
স্বপ্ন দেখে, হঠাৎ জেগে ওঠে, এরকম। এটা হচ্ছে কি নাইটমেয়ার, স্লিপ ওয়াকিং স্লিপ টেরর নাইটমেয়ার। অ্যান্ড দেন হচ্ছে ডিসমনিয়া। ডিসমনিয়াটা কি, যেটা হচ্ছে প্রাইমারি ইনসমনিয়া। ইনসমনিয়া এক্ষেত্রে হচ্ছে ব্যক্তির ঠিকঠাক ঘুম হয় না, ব্যক্তি এখানে বেসিক্যালি ঘুম ভালো হয় না বা ঘুমের মধ্যে উঠে পড়া, এই সমস্ত কিছু প্রাইমারি ক্ষেত্রে শুধুমাত্র হবে কি ঘুম হয় না, তো তখন সেটা হচ্ছে প্রাইমারি ইনসমনিয়া। আর প্রাইমারি হাইপারসমনিয়া কি সারা দিন ঘুমিয়ে থাকছে, সেটা প্রাইমারি ইনসমনিয়া। নার্কোলেপসি অনেক সময় দেয় পরীক্ষায়, নার্কোলেপসি এখানে ব্যক্তি ঘুমের মধ্যে বারবার জেগে ওঠে এবং নানা ধরনের অবাস্তব স্বপ্ন দেখে থাকে। তারপরে হচ্ছে কি ব্রিথিং রিলেটেড ডিসঅর্ডার, মানে অস্বস্তি ফিলিং করে এবং শ্বাস প্রশ্বাসের অসুবিধার সৃষ্টি হয় তার মধ্যে, এটা ব্রিথিং রিলেটেড। ফোবিয়া কি কোনো কারণ ব্যতীত ভয় পাওয়া, হঠাৎ একটা, এটি এমন একটা অপসংগতিমূলক আচরণ যেখানে কি হয় বিভিন্ন ধরনের হচ্ছে হয়, যেমন ক্লাস্ট্রোফোবিয়া, এখানে ব্যক্তি বদ্ধ ঘরের মধ্যে থাকতে ভয় পায়, ক্লাস্ট্রোফোবিয়া। যে ফোবিয়াগুলো বলছি, অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া কি হয় অন্ধকারকে ভয় পাচ্ছে, সরি উঁচু স্থানকে ভয় পাচ্ছে। ক্লাস্ট্রোফোবিয়ায় বদ্ধ ঘরে থাকতে ভয় পাচ্ছে, অ্যাক্রোফোবিয়ায় উঁচু স্থানকে যেতে ভয় পায়, নাইকোফোবিয়া অন্ধকারজনিত অন্ধকারজনিত অবস্থাকে ভয় পাচ্ছে। আর ফটোফোবিয়া তীব্র আলোকে ভয় পায়, তীব্র চোখে যখন আলো পড়ে তখন সে ভয় পাচ্ছে। হাইড্রোফোবিয়া জলকে ভয় পাচ্ছে। হেমাটোফোবিয়া হচ্ছে রক্তকে ভয় পায়, রক্ত দেখলে ভয় পায়। নেইল বাইটিং, নেক্সট হচ্ছে নেইল বাইটিং, অনেকে হচ্ছে নখ কাটা হচ্ছে দাঁতে হচ্ছে অভ্যাস থাকে, তো সেইগুলো হচ্ছে মানে কথায় কথায় নখ কাটা, তো এইগুলো যখন হচ্ছে উদ্বেগ প্রবণ অবস্থা, আবেগ প্রবণ অবস্থা, অপরাধ প্রবণ অবস্থায় হচ্ছে কিন্তু এই ধরনের স্বভাবগুলো আসে। তো এগুলোকে দূর করতে গেলে মানে দূরীকরণের শাস্তি বা ধমকানি দিয়ে হবে না, পরিবেশ থেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং শিশুর আত্মমর্যাদা নিরাপত্তা বোধের ব্যাপারগুলোকে জানতে হবে। এনিরোসিস কি হবে, এনিরোসিস যে মানে সজ্জামূত্র, সজ্জামূত্রের কারণ কি, মানে মূত্রত্যাগ ক্রিয়াকে নিয়ন্ত্রণ না করতে পারা, ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই রোগটা সজ্জামূত্র, মেয়েদের থেকে ছেলেদের এই রোগটা কিন্তু বেশি দেখা যায়। এবং তারা হচ্ছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এবং প্রস্রাব করে। চিকিৎসাগুলির যে পন্থাগুলো, ফ্যামিলি থেরাপি যেটা ব্যবহার করতে পারি আমরা, এবং যেমন ঘন্টা থেরাপি একটা শুনেছিলাম, তো বিছানায় যাতে প্রস্রাব করা কমে যায় সেটা করা যাবে, ঘন্টা বেজে উঠবে, বৈদ্যুতিক যে ঘন্টা যখনই প্রস্রাব করবে। থাম সাকিং হচ্ছে অনেক সময় কি হয় আঙুল চুষা, মানসিক দ্বন্দ্বের ফলে কিন্তু সে বারবার আঙুল চুষতে থাকছে, তো সেটাকে শারীরিক নির্যাতন করতে থাকে, নিজেকে হচ্ছে কি নির্যাতন করতে থাকে। অটিস্টিক চাইল্ড যেমন এই সব শিশুর হচ্ছে অন্যের সাথে মেলামেশা মানে জন্য হাত বাড়ালে কোলে যায় না, মানে বা হচ্ছে আগ্রহ থাকে না, এবং এর কারণ হচ্ছে মুখের দিকে তাকায় না, সবার থেকে কিন্তু একটা আলাদা টাইপের থাকতে পছন্দ করে, এটা হচ্ছে অটিস্টিক চাইল্ড। কন্ডাক্ট ডিসঅর্ডার কোনগুলো, কন্ডাক্ট ডিসঅর্ডার যেগুলো আমরা জানি যে স্টিলিং চুরি করছে বা হচ্ছে মিথ্যা কথা বলা, এগুলো হচ্ছে কি কন্ডাক্ট ডিসঅর্ডার। ডিসরাপটিভ বিহেভিয়ার শো করছে, যেমন হচ্ছে নেগেটিভিজম। নেগেটিভিজম মানে কি অবাধ্যতা, একঘেয়েমি, কারো কথা শুনছে না, অতিশাসন, নির্মম সমালোচনা বা হচ্ছে অতিশাসন করে ফেলা হচ্ছে, কারো কথা শুনছে না, গৃহ পিতামাতা অভিভাবকদের অবহেলা। তো এই জন্য সামর্থ্য অনুযায়ী কিন্তু তাকে সঙ্গে সঙ্গে কাটিয়ে উঠতে পারা যাবে, তাকে সঠিকভাবে যদি হচ্ছে পরিচর্যা করা যায়, এবং শিক্ষক প্রতিটি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানগত হচ্ছে মানে থেকে সাহায্য করবেন। অ্যাগ্রেসিভ মনোভাব অনেকের মধ্যে থাকে, সেটাও দূর করা যায়, নিরাপত্তার অভাব হলে বা হচ্ছে আত্মস্বীকৃতির অভাব হলে তখন সে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করতে থাকে। আন্তরিক স্নেহ ভালোবাসার সহিত হচ্ছে এটাকে দূর করা যাবে এবং বিদ্যালয়ে পরামর্শ দানের মাধ্যমে দূর করা যাবে। টেম্পার টেন্টান্স মানে বদমেজাজি স্বভাব অনেকে থাকে, খুব সামান্য কারণে রেগে যাওয়া, খামখেয়ালিপনা বা যখন যে জিনিস চায় তা এনে দিতেই হবে, একদম বদমেজাজি স্বভাব। তো অবহেলা, সহানুভূতি অভাব এগুলোর জন্য কিন্তু হয়ে থাকে, তার জন্য কি করতে হবে, আত্মস্বীকৃতি, স্বাধীনতা, স্নেহ ভালোবাসা কিন্তু দিয়ে তাকে বড় করতে হবে। ট্রায়ান্স, স্কুল পালানো, অনেকে আছে স্কুল থেকে পালিয়ে যায়, কারণ পঠন পাঠন হচ্ছে তার জন্য কিন্তু দেখা যায় যে মানে নিয়ম নীতি এগুলো মানে না, স্কুল পালিয়ে যাওয়া, বিদ্যালয় ছুট। পুঁথিগত পঠন পাঠনের সাথে এঙ্গেজিং টাইপ কিছু হচ্ছে বিষয়গুলো রাখতে হবে এবং পঠন পাঠনকে আকর্ষণীয় করে তুলতে হবে, শ্রেণীকক্ষে কঠোর শাসনের বদলে রূঢ় শাসনটাকে বর্জন করতে হবে। হাউ ম্যালাডজাস্টেড ইস্যু, আর একটা জিনিস থেকে গেছে যে আর সামান্য একটু, যেগুলো আজকে হবে না হবে না সেটাই ভাবছি, নেক্সট পার্টে আমরা হচ্ছে আর একটা এই বিষয়গুলো আমরা আলোচনা করব, যে ম্যালাডজাস্টেড ইজ হার্মফুল ইন এডুকেশন, এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। আর একটা পার্ট বানাবো।
ম্যালাডজাস্টেড দিলে পুরোটা কভার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, সমস্ত বিষয়গুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করছি, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।